সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের সকলকে অনলাইন ক্লাসে আমি স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহমুদ রশিদ, প্রভাষক সিসিআর মডেল কলেজ, বিভাগ রসায়ন। তো আমরা এর আগের দিন কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয়গুলো শিখছি। তো এখন আমরা শিখব হলো অরবিটাল সংখ্যা নির্ণয়ের সূত্র। অরবিটাল সংখ্যা নির্ণয়ের সূত্র হলো 2l+1। আর তোমরা সবাই জানো এল হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা। আর ইলেকট্রন সংখ্যা নির্ণয়ের জন্য কি 2 × 2l+1। হ্যাঁ, অতএব আমরা এটা বুঝলাম যে অরবিটাল সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে হলে কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন আছে। তো আমরা এই যে আমরা টপিকসটা পড়লাম, এখান থেকে কিভাবে সৃজনশীল আসে সেইখানে আমরা এখন একটা সৃজনশীল দেখব। দেখো, একটা সৃজনশীল দেওয়া আছে। একটা নিচের চিত্র দুটি লক্ষ্য করো। একটা হলো চিত্র 1 আর একটা চিত্র 2। চিত্র 1-এ ইলেকট্রন দেখো ধাপান্তর হয়েছে, লাফ দিয়ে আরেকটা শক্তি স্তরে গেছে। n=1, দ্বিতীয়টা n=2, n=3। এবার দ্বিতীয় চিত্রটা দেখো, দুটো নিউক্লিয়াসের পরে প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর। তো এখন এখানে ইলেকট্রন দেওয়া আছে, আর এই শক্তি স্তরের আরেক নাম অরবিট আর কি নিউক্লিয়াস। এখন প্রথম কোশ্চেন গ নম্বরটা বলছে, দেখো আমরা গ নম্বরটা করব। উদ্দীপকের 1-এর বহিঃস্তরে এল ও এম এর মান হিসাব করে অরবিটাল সংখ্যা নির্ণয় করো। কি বলছি? উদ্দীপকের 1-এর বহিঃস্তরে এল ও এম এর মান হিসাব করে অরবিটাল সংখ্যা নির্ণয় করো। এখন আমরা যদি চিত্রে দেখি, দেখো এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, এটা দ্বিতীয়, এটা নিউক্লিয়াস থেকে এটা কাছে, এটা হলো অন্তঃস্থ, আর এটা সবার বাইরে, এটা হলো কি বহিঃস্থ। তাহলে আমরা কতর জন্য করব? n এর মান 3-র জন্য কি তোমার অরবিটাল সংখ্যা নির্ণয় করব। তোমরা দেখো এখানে যেটা বলা হয়েছে সেটা হলো, দেখো কি উদ্দীপকের 1-এর সর্ববহিঃস্তর জন্য বহিঃস্থ স্তর হলো n=3। তো প্রথমে আমাদের ওই আগের জিনিস যেটা করছি এটা ঘর আকারে করতে হবে। প্রধান কোয়ান্টাম সংখ্যা n, সহকারী কোয়ান্টাম সংখ্যা l, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা m, আর প্রতি উপস্তরে অরবিটাল সংখ্যা একটু আগেই বলছি 2l+1। এখন আমরা n এর মান 3 বসালাম, তখন আমরা l এর মান পেলাম 0, 1, 2। এখন l এর মান যখন 0 তখন m এর মানও 0। এখন আমরা যদি m এর মান 0-র জন্য অরবিটাল সংখ্যা বের করি, তাহলে l এর মান 0, 2 এর সাথে 0 গুণ করলে ঠিক আছে, তাহলে অরবিটাল হয় কয়টা? 2টা। ঠিক আছে, এখন আমরা যদি n এর মান 1 ধরি, তাহলে 1 ধরলে কয়টা হয়? দেখো n এর মান l এর মান 1, -1, 0, +1, 2 কে 2 আর 1 3। আবার যখন l এর মান 2 তখন n এর মান -2, -1 এত। তো এটার যদি আবার বসাই 2 × 2 = 4 আর 1 কত? 4 আর 1 হচ্ছে 5। আশা করি তোমরা বুঝছো। তাহলে মোট অরবিটাল কয়টা? 9টা। আমি আবার বুঝাই দিচ্ছি, যখন n এর মান হয় 3 তখন l এর মান 0, 1, 2, তখন ম্যাগনেটিক সংখ্যার মান 0, আর তখন অরবিটাল হয় 2টা। আবার যদি আমরা করি তখন হয় কয়টা? 3টা। আবার যখন 2 বসাই তখন হয় কয়টা? 5টা। মোট কয়টা হচ্ছে? মোট 9টি অরবিটাল আছে। ক্লিয়ার হয়েছে বিষয়টা? আমরা যে আগের ক্লাসে কোয়ান্টাম সংখ্যার যে টপিকগুলো পড়েছিলাম সেগুলোর উপর ডিপেন্ড করেই কি এইটা হবে। ক্লিয়ার?
এখন আমরা যে বিষয়টা দেখব 4 নম্বর সৃজনশীল মানে গহ নম্বর বলছে উদ্দীপক 1 আর 2 এর পরমাণু দ্বয়ের মধ্যে তুলনা করো। তো আমরা জানি উদ্দীপকের 1 নম্বর হচ্ছে বোরের পরমাণু আর উদ্দীপকের 2 হচ্ছে কি রাদারফোর্ডের পরমাণু মডেল। এখন এই দুইটা মডেলের মধ্যে আমরা এখন কি করব তুলনা করব। আমরা এখন রাদারফোর্ড আর বোরের পরমাণুর মধ্যে কি করব তুলনা করব। তো রাদারফোর্ডের পরমাণু মডেল আর বোরের তুলনা মানে পার্থক্য। রাদারফোর্ডের পরমাণু মডেল ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তরঙ্গের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়, অপরদিকে বোরের পরমাণু মডেল প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়। এই মডেল দ্বারা ইলেকট্রন কক্ষপথের আকার আকৃতি সম্বন্ধে কোনো সঠিক ব্যাখ্যা করা যায় না রাদারফোর্ডের পরমাণু মডেল দ্বারা। আর বোরের পরমাণু মডেল দ্বারা ইলেকট্রনের কক্ষপথের আকার আকৃতি ও সম্পর্কে ব্যাখ্যা করা যায়। এখন দেখো পরের বিষয়টা, এই মডেলে শক্তি শোষণ ও বিকিরণ সম্পর্কে কোনো ব্যাখ্যা দিতে পারে না, আর এ মডেল শক্তি শোষণ ও বিকিরণ সম্পর্কে ব্যাখ্যা দিতে পারে। এ মডেল অনুসারে পরমাণুর স্থায়িত্ব নেই, আর এই মডেল অনুসারে পরমাণুর স্থায়িত্ব আছে। এইটাই এই দুইটা মডেলের মধ্যে পার্থক্য। হ্যাঁ, আবার বলি, যদি ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তত্ত্বের উপর ভিত্তি করে রাদারফোর্ডের মডেল প্রতিষ্ঠিত হয়, আর বোরের পরমাণুর মডেল প্রতিষ্ঠিত হয় প্ল্যাঙ্কের মডেলের উপর ভিত্তি করে। এই মডেল দ্বারা ইলেকট্রন কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে ব্যাখ্যা করা যায় না। এই মডেল দ্বারা ইলেকট্রনের আকার আকৃতি সম্পর্কে ব্যাখ্যা, এই মডেল শক্তি শোষণ বা বিকিরণ সম্পর্কে ব্যাখ্যা দিতে পারে না। এই মডেল শক্তি শোষণ ও বিকিরণ সম্পর্কে ব্যাখ্যা দিতে পারে। এই মডেলে পরমাণুর স্থায়িত্ব নেই, আর এই মডেলে পরমাণুর স্থায়িত্ব আছে। আশা করি যে টপিকসগুলো পড়ানো হয়েছে তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো পরের একটা সৃজনশীল, সেখানে একটা পরমাণু নিউক্লিয়াস এক্স ওয়াই জেড তিনটা শক্তিস্তর দেওয়া আছে, ইলেকট্রন কি হয়েছে ধাপান্তর হয়েছে। এখন এর মধ্যে খ নম্বর কোশ্চেন কি, পলির বর্জন নীতি কি? কার বর্জন নীতি কি? পলির বর্জন নীতি কি? তো পলির বর্জন নীতিতে কি বলছে দেখো, পলির বর্জন নীতিতে বলছে একটি পরমাণুতে দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনোই এক হতে পারে না। 3টি কোয়ান্টাম সংখ্যার মান একই হলেও একটি কোয়ান্টাম সংখ্যার মান ভিন্ন হবে। আবার শোনো কি বলছে, একটি পরমাণুতে দুটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারে না। 3টি কোয়ান্টাম সংখ্যার মান একই হলেও একটি কোয়ান্টাম সংখ্যার মান ভিন্ন হবে। যেমন আমরা হিলিয়াম পরমাণুর 2টা ইলেকট্রন আছে, প্রথম ইলেকট্রনের জন্য এটা 1s2, তাহলে n এর মান 1, s এর জন্য l এর মান 0, আর l0 মানে m0, আর s কি +12। অনুরূপভাবে আমরা যদি দ্বিতীয় ইলেকট্রনের জন্য যাই, তাহলে n এর মান 1, l এর মান 0, m এর মান 0, s এর মান -12। দেখো আমাদের শর্ত 3টিগুলো এক হয়েছে না। দেখো প্রথম ইলেকট্রনও n এর মান 1, দ্বিতীয় ইলেকট্রনেরও n এর মান 1। প্রথম ইলেকট্রনে l এর মান 0, দ্বিতীয় ইলেকট্রনে l এর মান 0। তৃতীয় ইলেকট্রনে প্রথম ইলেকট্রনের m এর মান 0, আর দ্বিতীয় ইলেকট্রনের m এর মান 0। খালি দেখো s এর মান ভিন্ন, ওর হলো +12 আর ও হলো কি -12। আর এগুলোর মিনিং কিন্তু আমরা আগেই জানি। n হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা, l হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা, m হলো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, আর s হলো কি স্পিন কোয়ান্টাম সংখ্যা। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো, এবং যদি কোনো সমস্যা হয় গ্রুপে আমাকে বলবা, এইটা আমি তোমাদের কি করে দিব, আবার বুঝিয়ে দিব। আর আমরা যেই পড়াটুকু পড়াচ্ছি সেগুলো রেগুলার তোমরা পড়বা। আশা করি এই পড়াশোনা করলে কলেজের পরীক্ষায় তোমরা অবশ্যই কি একটা ভালো ফলাফল করবে। এবং করোনা পরিস্থিতিতে বাসায় ঠিকমতো সবাই পড়াশোনা করবে, এই বলেই আমার ক্লাস আমি এখানেই শেষ করছি।